ক্লাস ভিডিও দেখে। আচ্ছা, এখানে হচ্ছে মেইনলি যেটা ফার্স্টে আপনার অ্যাবাউট মি, ঠিক আছে, প্রাইভেসি পলিসি, সুন্দর আছে, নেসেসারি এসেনশিয়াল কুকিজ, পুরোটা জেনারেটেড রাইট, অনেক লং দিছে, ইমেল দিছে, ওকে, কন্ট্যাক্ট নাম্বার, এগুলো কিন্তু নিজের থেকে জেনে বুঝে দিয়েছেন তো জিমেল গুলো, হ্যাকিং হলে তো প্রবলেম নেই তো। কি করবো না, আমি বলতেছি যদি এই ইমেলটা থেকে আপনার এই ওয়েবসাইটটা ইন্টিগ্রেট করা আছে, এই ইমেইলে কি আপনি এই ওয়েবসাইটটা বানাইছেন, তাহলে এটা কেন পাবলিক করছেন? এটা পাবলিক কেমনে কেন করলেন? এটা পাবলিক করলে তো মেইন হচ্ছে এটা পরবর্তী হ্যাকিং করে ফেলবে। এটা আপনি আরেকটা সেকেন্ডারি আরেকটা ইমেল ক্রিয়েট করবেন, এটা আমি ওনাদেরকে ফার্স্ট ক্লাসে বলছিলাম অলরেডি। আরেকটা ইমেল তৈরি করবেন, যেমন আপনি আমার একটা ইমেল, হ্যাঁ ওটা কন্ট্যাক্ট করার জন্য থাকবে, ওটাতে আপনি ওটা কোথাও, ওটা কোথাও অফিসিয়ালি ভাবে ওটা কোথাও মানে ইয়া করবেন না, ওটা হাইড থাকবে সবসময়। দেখেন যেমন আমার এখানে দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বার আছে, হোম লোকেশন আছে, হোম লোকেশন একদম ডিরেক্টলি কোনো হোম লোকেশন দিইনি, এখানে আমার প্রাইভেসি আছে। আমার হোম লোকেশন এখানে আপনি বাইজিৎ ছাড়া, বাইজিৎ তো অনেক বড়, আপনি আমার বাসা কই পাবেন, ঠিক আছে, চট্টগ্রামে অনেক বড়, বাসা কোথায় পাবেন? আর যে নাম্বারগুলো দিছি এই নাম্বারগুলো পাবলিক ডোমেইন, এই নাম্বারগুলোতে হ্যাক করলে আমার প্রবলেম নেই। আবার এখানে যে ইয়াটা দিছি এটাতে আমার কোনো সোশ্যাল মিডিয়া লিংক করা নেই, ঠিক আছে, আমার এই এই ওয়েবসাইট যেটা দেখতেছেন এটাও আরেকটা জিমেইল, বুঝতে পারছি বিষয়টা। তো এখানে যেটা আপনি ভুল করছেন এটা হচ্ছে মেনলি এই জিমেলটা সরাই ফেলবেন, এটা সরাই আর একটা নতুন একটা জিমেল ক্রিয়েট করবেন, ওইটা পাবলিক রাখবেন, ওইটা যে কোনো জায়গায় দেন প্রবলেম নেই। ফোন নাম্বারটাও এরকমটা করবেন, আর ফেসবুক পেজ এগুলো থাকুক। হ্যাঁ, নিজেতে দেওয়া যায় যদি এটা ওটাতে যদি আপনার প্রবলেম না হয়, ঠিক আছে। তারপর হচ্ছে, হ্যাঁ এটাই, এখন সমস্যা নেই তো, এখন এতটা প্রবলেম হবে না। তারপর হচ্ছে ডেফিনেশন, ডিসক্লেমার, এক্সটার্নাল লিঙ্ক, ডিসক্লেমার, অ্যারোর, তারপর হচ্ছে এটা, ওকে, হ্যাঁ ঠিক আছে, সুন্দর হয়েছে, ভেরি গুড। এই চারটা দরকার ছিল ওয়েবসাইট ইয়া করার জন্য, ওকে। এখন হচ্ছে আমি আরেকটা কথা বলি নিশ নিয়ে। নিশটা হচ্ছে মেইনলি আমি বলি, এটা হচ্ছে নিশ ডিসাইড করার একটা ফর্মুলা। এটা যদি খেয়াল করেন এখানে আপনি আপনার নিশটা ফাইন্ড আউট করতে পারবেন, যেটা আপনি বলছেন যে একটা টপিকের উপর কি লিখবো, হ্যাঁ একটাই টপিকের উপর লিখতে হবে, কিন্তু টপিকটা এমনটা যাতে না হয় যে আপনি দুইটা চারটা লেখার পর আপনার আর লেখার কোনো ইচ্ছা নেই, ঠিক আছে, মোটিভেশন ভিতর থেকে আসতেছে না। ওটার জন্য নিশটাকে আপনাকে ফার্স্ট ফাইন্ড আউট করতে হবে। আপনি রং নিশ নিয়ে যদি কাজ করেন বেশি লং টার্ম ধরে কাজ করতে পারবেন না, লং টার্ম ধরে কাজ করতে হলে আপনার নিশ ফাইন্ড আউট করতে হবে। আর নিশ ফাইন্ড আউট করার জন্য ফার্স্ট অফ অল হচ্ছে আপনার প্যাশন লাগবে, যেটাতে আপনি কাজ করতে আপনি বোরিং ফিল করেন না। যেমন আমাদের মা বোনেরা কিন্তু রান্না করতে বোরিং ফিল করে না, তাদের এটা একটা প্যাশন আছে। তো ওই জায়গা থেকে হচ্ছে যারা যেমন যারা ফুটবলার, তাদেরকে আপনি সারাদিন ফুটবল খেলতে দিয়ে দেন তারা সারাদিন খেলতে পারবে, ঠিক আছে না, কারণ তাদের সেটাতে প্যাশন আছে। তো ওই জায়গাতে হচ্ছে মেনলি যে জায়গাটা আপনার কাজ করতে ভালো লাগে, আপনি টাকা না পাইলেও ওটাতে কোনো গ্রোথ না আসলে আপনি ওটা সারাদিন করতে পারবেন, ওটা প্যাশন আপনার। দেন ওইটা শুধু প্যাশন থাকলে হবে না, ওটা নলেজও থাকতে হবে যাতে আপনি মানুষকে শেখাতে পারেন। অ্যান্ড হচ্ছে প্রফিটেবিলিটি, যেটা হচ্ছে মেনলি আপনার ওইখান থেকে আপনি মানি আর্নিং করতে পারবেন। যেমন আমি যদি বলি কিছু কিছু কাজ আছে যেখান থেকে আপনি মানি আর্ন করতে পারবেন না। আহ, কি কাজ থাকে যেমন এই যারা কি যেটা বলে যারা এনজিও রান করে, এনজিওতে কিন্তু মেইনলি হচ্ছে আপনার নলেজ দিয়ে আপনার এনজিওটা রান হয়, প্যাশন দিয়ে রান হয়, বাট ওইখান থেকে তো প্রফিটেবিলিটি কেউ চায় না। তো ওইটা মেইনলি হচ্ছে আপনি পার্ট টাইম করতে পারবেন, ফুল টাইম কখনো করতে পারবেন না। একজন এনজিও যিনি রান করেন তিনি কখনো ওই এনজিওর উপর বেস করে কিন্তু লাইফ কাটাতে পারবেন না, কারণ এখান থেকে প্রফিট আসতেছে না, ঠিক আছে। তো ওটার জন্য আপনাকে আদার্স কাজ করতে হবে।
তো আপনার প্রফিটেবিলিটিও থাকতে হবে, আপনার নলেজও থাকতে হবে, প্যাশনও থাকতে হবে। তিনটার ইন্টিগ্রেশন যখন একসাথে হবে তখন ওইটা আপনার পারফেক্ট একটা নিশ বলতে পারেন। ওইটার থ্রুতে এবার আপনি ওইখানে, এখন বিষয়টা হচ্ছে আর্টিকেল লেখার ক্ষেত্রে আপনার নিশটা যখন ফাইন্ড আউট করবেন, নিশ ফাইন্ড আউট করে কিন্তু অনেকে আর্টিকেল লিখতে পারে না। ওইটার জন্য আপনার করতে হবে ওই নিশের উপর আপনাকে কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে। আমার নিশ ফাইন্ড আউট করছি, আমি আর্টিকেল লেখার কথা বলতেছি, এসইওটা তো আমি ক্লাস আছে ওটার ভিতরে বলতেছি। এখন আমি নিশ ফাইন্ড আউট করছি, এখন নিশ ফাইন্ড আউট করে দেখবেন যে আপনার মাথায় কি করবেন সেটা মাথায় আসবে না। যেমন আপনি যদি বলি ক্রিকেট খেলার ভিতর তো অনেক কিছু লেখা যায়, ক্রিকেট রিলেটেড অনেক কিছু লেখা যায়, কিন্তু আপনার মাইন্ডে ফার্স্ট আসবে ক্রিকেটার কি লিখবো, ব্যাট কেমনে করে সেটা লিখলাম, বল কেমনে করে সেটা লিখলাম, ফিল্ডিং কিভাবে করে সেটা লিখলাম, শেষ। আর তার নাই দেখা, আর তো মেজর কিছু নাই। কিন্তু আপনি যদি ওটা নিয়ে রিসার্চ করেন দেখবেন ডিপলি আরো অনেক কিছু আছে। এখন ওটা রিসার্চ কিভাবে করবেন, ওটা তো আপনার মাথায় হাওয়া থেকে আর উঠে আসবে না, আপনাকে ওটা রিসার্চ করতে হবে। তো এটা রিসার্চ করার জন্য, যেমন আমি আমার প্যাশন বা নিশ যদি বলি, আমার নিশ হচ্ছে বিজনেস করা। বিজনেসে আমার প্যাশন আছে, নলেজও আছে আমার, এবং বিজনেস শেখানোর মধ্যে কিন্তু মানি আর্ন করা যায়, সেটা তো ডেফিনেটলি। এখন আমার একজন কম্পিটিটর আছে, বড় কম্পিটিটর, ওনাকে বলি কম্পিটিটর না, ওনার থেকে আমি অনেক কিছু লার্নিং করি। এই যেমন এটা, এখন এখানে হচ্ছে মেনলি উনি কিন্তু অনেক বড় একজন বিজনেস ট্রেনার, পুরো ওয়ার্ল্ড ফেমাস ট্রেনার বলা যায়। উনি প্রায় 11টা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলছে অলরেডি। একটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করতে অনেকটা লাইফ চলে যায়, উনি 11টা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলছে। হ্যাঁ, বিজনেস নিয়ে ওনার এক একটা প্রোগ্রামে প্রায় 50 লাখ 1 কোটি মানুষ পর্যন্ত চলে আসে এক একটা প্রোগ্রামে। তো যেমন ওনার একটা প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামটা প্রায় কত, দেখেন এগুলো সবগুলো ওয়ার্ল্ড রেকর্ড অনেক পাইছে। ওনার প্রায় ওয়ার্ল্ডের নাম্বার 1 ইউটিউব চ্যানেল আছে, 21 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার ওনার। তো ওনার থেকে আমি অনেক কিছু শিখি। ওনার একটা প্রোগ্রাম আছে যেটা প্রাইস 25,000 টাকা, প্রায় 3 দিনের প্রোগ্রাম মনে হয় সম্ভব। তারপরে এখন আমি যদি ওনার থেকে যদি, যেহেতু আমার নিশ হচ্ছে ব্লগিং দিয়ে বা আমি বিজনেস নিয়ে, ওইটার উপর আর্টিকেল লিখতে হলে দেখেন ওনার কিন্তু অনেকগুলো আর্টিকেল, বিজনেস ব্লগ নামে একটা অপশন আছে যেটা আমাদের হিন্দি এবং ইংলিশ। আমি হিন্দি তো পড়তে পারবো না, ইংলিশটাই দিলাম। এখানে দেখেন ওনার অলমোস্ট বিজনেস নিয়ে অনেক কিছু আর্টিকেল আছে। এখন উনি আমার একদিকে কম্পিটিটর, তাইলে এখন ওনাকে আমি রিসার্চ করে বুঝতে পারবো যে বিজনেসে কোন কোন জিনিসের উপর আর্টিকেল লেখা যায়। এখানে প্রায় 1000-এর উপর আর্টিকেল আছে, সবগুলোকে নিয়ে আবার যদি আমি পড়ি তাহলে দেখবেন অনেক কিছু শিখে ফেলবো। এবং এখান থেকে আমি নিজের থেকে আইডিয়া করে, নিজের থেকে নিজের ইউনিকনেস করে আমি কিন্তু দেখা যাবে যে প্রায় আমি নিজে 1000টার মতো আর্টিকেল লিখতে পারবো। বুঝতে পারছি। নিশটা যখন ফাইন্ড আউট করে ফেলবেন, নিশ ফাইন্ড আউটের সেকেন্ড কাজ হচ্ছে কম্পিটিটরকে দেখা। কম্পিটিটর থেকে ইন্সপিরেশন নিয়ে এবার নিজের একটা এক্সেল শিট ওপেন করবেন। এক্সেল শিট ওপেন করে, এক্সেল শিটটা কিভাবে করবেন আমি দেখাই দিই। এটা এবার এটাকে এভাবে করে এখান থেকে ওনার যে আর্টিকেলগুলো আছে প্রত্যেকটা আর্টিকেলকে ধরেন। ধরেন এঞ্জেল ইনভেস্টর, এটা টাইটেলটাকে ধরেন, ধরে এভাবে করে লিস্ট বানায় ফেলেন। এভাবে করে ওনার দেখবেন লিস্ট বানাতে বানাতে দেখবেন যে প্রায় 1000টা লিস্ট চলে আসবে। তখন এবার ওইটার উপর বেস করে আপনি আপনার মতো করে প্রত্যেকটার উপর রিসার্চ করে 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 আপনি আর্টিকেল লিখবেন। যেমন ওনার এইটার উপরে শুধু উনি আর্টিকেল লিখছে এরকমটা না। আমি যদি এখানে গুগলে গিয়ে যদি এই টাইটেলটা লিখে সার্চ করি তাহলে দেখেন আরো অনেকগুলো আর্টিকেল পাবো। এই আর্টিকেলগুলো থেকেও একটু একটু নলেজ নেন, দেন সবগুলোকে একসাথে কম্বাইন করে একটা আর্টিকেল অটোমেটিক্যালি রেডি হয়ে যায়। ঠিক আছে। আবার একটা জিনিস হচ্ছে, আমি আরেকটা কথা বলি ব্লগিং করার ক্ষেত্রে,
যে একটা কথাকে কিন্তু আপনি 10 ভাবে বুঝাইতে পারবেন। অর্থাৎ এখানে যদি লেখে যে আহ, মনে করেন বিজনেস এভাবে করতে হয়, তা আপনি ওই কথাটাকে একটু ডিফারেন্ট ওয়েতে বললে বা ডিফারেন্ট টোনে বললেও কিন্তু এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ওটা ইউনিক চলে আসতেছে। তো এটা হচ্ছে আর্টিকেল লেখাটা কোনো আহামরি কিছু না, আপনি জাস্ট প্যাশনটা আপনার যেখানে আছে বা আপনার নিশটা চুজ করে কম্পিটিটরকে অ্যানালাইসিস করে তাদের থেকে কিছু নলেজ গেইন করে দেন ওটাকে আপনি ইউনিকনেস করে আপনি আপনার মতো করে আর্টিকেল দিতে পারবেন। এটা দ্যাটস অল। এর পরবর্তীতে এখন বিষয়টা হচ্ছে আমার তো ওয়েবসাইট হয়ে গেছে, ওয়েবসাইটের অনেকগুলো ডিজাইনিং করে ফেলছি, প্রাইভেসি পলিসি এগুলো পেজও রেডি। এখন আমরা আমাদের কাজ শুধুমাত্র আর্টিকেল দেওয়া। আর্টিকেল দেওয়ার পরে এখন আমরা তো কিওয়ার্ড রিসার্চও করতেছি, কিওয়ার্ড রিসার্চ করে সেখানেও আর্টিকেল লিখতেছি। এর পরবর্তীতে এখন আমার যদি আম, যেমন দেখেন আমি আপনার নাম লিখে কিন্তু অনেকবার সার্চ করে দেখছি এটা যে এটা কিরকম ইয়া করতেছে, আমি নিজে দেখছি পার্সোনালি। এখন বিষয়টা হচ্ছে আমি কিওয়ার্ড রিসার্চ করতেছি আমি আমার জন্য। হ্যাঁ, ডিলিট করা যায় এখান থেকে, এখান থেকে ডিলিট করা যায়, হয়ে গেছে। এখন না, গুগল থেকে বাদ দেওয়া যায় না। গুগল থেকে আপনি একবার একটা জিনিস র্যাঙ্কে উঠলে সেটা সহজে রিমুভ হয় না, ঠিক আছে। তারপর এখন আরো কিছু বিষয় আছে এসইওর ক্ষেত্রে। এসইওর ক্ষেত্রে বিষয়টা হচ্ছে আপনি এসইওটাকে আরেকটু কিভাবে বেটার ওয়েতে করতে পারেন। আমি যদি বলি কিওয়ার্ড রিসার্চের পরে সেকেন্ড বিষয়টা হচ্ছে আপনাকে কিন্তু আমি কিওয়ার্ড রিসার্চে দেখাচ্ছিলাম একটা হচ্ছে গুগল থেকে, একটা হচ্ছে গুগল থেকে দেখাচ্ছিলাম কিছু টুলস ব্যবহার করে দেখাচ্ছিলাম। এখন গুগল থেকে শুধু একটা ওয়েতে দেখাচ্ছি, আরো অনেকগুলো ওয়ে আছে কিওয়ার্ড রিসার্চ করার। এবং গুগলের আরো কয়েকটা যে ওয়েগুলো আছে সেগুলো কিন্তু আরো ভালো কাজ করে অন্যান্য টুল থেকে। সেকেন্ডারি আপনাকে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনি যে আর্টিকেলগুলো লিখতেছেন সেই আর্টিকেলগুলোতে আরেকটা চেঞ্জেস আপনি করবেন। কি চেঞ্জেস করবেন? আপনি আপনার আর্টিকেলগুলোতে এফএকিউ রাখবেন। এফএকিউ বুঝেন? ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন যেটাকে বলি, যেটাকে সংক্ষেপে শর্ট ফর্ম হচ্ছে এফএকিউ। এফ দিয়ে ফ্রিকুয়েন্টলি, এ দিয়ে আস্ক, কিউ দিয়ে কোয়েশ্চেন। এই এফএকিউ সেকশন রাখলে বেনিফিটটা কি আমি বলি। ধরেন আমি একটু খেয়াল করেন, যখন আমি হাউ টু স্টার্ট বিজনেস লিখে সার্চ করছি, এখন এখান থেকে আমি গুগল থেকে আরো কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারি খেয়াল করে দেবেন। হাউ টু স্টার্ট বিজনেস লেখার পরে এখন আমার টপিক যদি এটা হয় এবং আমি যদি আরো কিওয়ার্ড চাই, তাহলে আমি এখান থেকে একেবারে নিচে চলে আসবো। নিচে চলে আসার পর দেখবেন পিপল অলসো সার্চ ফর, এখান থেকে আপনি কিন্তু কিওয়ার্ড পাচ্ছেন, লং টেল কিওয়ার্ড। যে এগুলো কেন আসছে জানেন? এগুলো কিন্তু গুগল নিজে থেকে দেয় নাই, এগুলো মানুষরা লিখে সার্চ করে বিধে আপনাকে এগুলো দিচ্ছে। এখন আপনি চাইলে এখান থেকেও কিন্তু অনেকগুলো দিতে পারবেন। এখন সবগুলো দিয়ে না, ধরেন আপনি ওমেন নিয়ে কোনো কাজ করতেছেন না বা টিনেজার নিয়ে কাজ করতেছেন, তাহলে এগুলো দিয়ে না, আপনি এখান থেকে এটা দিতে পারেন হাউ টু স্টার্ট আ বিজনেস ফ্রম হোম। এখান থেকে কিওয়ার্ড এটা পেয়ে যাচ্ছি না আমরা। এভাবে করে দেখবেন এখান থেকেও প্রায় 3-4টা কিওয়ার্ড এখান থেকেও নেবেন, ঠিক আছে। তাহলে দেখবেন এগুলো র্যাঙ্কে আসবে, নাম্বার ওয়ান। নাম্বার টু বিষয়টা হচ্ছে একটা সেকশন রাখবেন প্রত্যেকটা আর্টিকেল লেখার শেষে, একেবারে আর্টিকেল লেখার শেষ দিকে। যেমন আপনি আমার এখানে দেখাতে পারছি না, এফএকিউ, পিপল আস্ক কোশ্চেন, এখানে কিন্তু অনেক এফএকিউ কিন্তু র্যাঙ্কিং এ চলে আসে। এখন আপনার এফএকিউ থাকলে কিন্তু এটা কিন্তু বেটার। যেমন আপনি একটা আর্টিকেল লিখলে হাউ টু স্টার্ট বিজনেস, ওটা নিয়ে তো আপনি কভার করছেন কিন্তু অনেকগুলো অপশন দেখা যাবে আপনি কভার করতে পারেননি। তো ওইগুলো আপনি কিভাবে করতে পারেন, ওগুলো মানুষের কোশ্চেন থাকতে পারে আপনি জানেন, ওগুলো আপনি কি করবেন, আপনি একটা এফএকিউ সেকশন রাখবেন যেটার মধ্যে আপনি ওখানে এফএকিউ লিখে পরবর্তীতে ওখানে কোশ্চেন দিবেন এবং হাউ টু স্টার্ট আ বিজনেস উইথ নো মানি, এরকম একটা কোশ্চেন দিয়ে ওটা আনসার দিয়ে দিবেন, এবং এরকম করে একটা ছোট আনসার দিয়ে দিবেন। তাহলে দেখবেন ওটাও র্যাঙ্কিং এ চলে যাবে। এখন ওইটা যখন র্যাঙ্কিং আসবে আপনার বেনিফিটটা কি দেখেন, এটা যে এফএকিউ থেকে নেওয়া হয়েছে এই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে পাচ্ছি না আমি, পাচ্ছি নিচেই পাবো, পাচ্ছি।
এটার মধ্যে যে কেউ প্রেস করে যাবে। যখন এটা প্রেস করে কেউ যাবে, খেয়াল করেন আপনার ওয়েবসাইটে আর্টিকেল চলে আসবে। এখন আপনি যদি আপনার দেখেন ওনার ওয়েবসাইট কিন্তু এখানে র্যাঙ্ক হয় না, আপনি ওনার ওয়েবসাইট কোথাও র্যাঙ্ক হইতে দেখছেন? ওনার ওয়েবসাইট কোথাও আছে এখানে? ওনার ওয়েবসাইট র্যাঙ্ক হয় নাই, বাট কিন্তু ওনার এফএকিউ র্যাঙ্ক হয়ে গেছে, এবং ওনার এফএকিউ থেকে কিন্তু আমি ওনার ওয়েবসাইটে গেছি। বুঝাতে পারছি বিষয়টা? তার মানে ট্রাফিক কিন্তু যদি এরকম ভাবে না হয় তাহলে এরকম ভাবে কিন্তু পাওয়া যায়। তো আমরা ট্রাই করবো যে সব জায়গা থেকে যাতে আমার ট্রাফিকটা আসে, সেটা বুঝতে পারছি। তো প্রবলেম হচ্ছে, হ্যাঁ আবার একটু রিপিট করেন তো। অ্যাড করিনি, এটা অটোমেটিক্যালি চলে আসে, এটা অটোমেটিক্যালি চলে আসে, কিন্তু অটোমেটিক্যালি আসে বলতে আপনার ওয়েবসাইটে থাকতে হবে আপনার। এটা মেইনলি হচ্ছে যখন পুরো আর্টিকেলটা, ধরেন আমার পুরো আর্টিকেলটা লেখা শেষ, আর্টিকেলটা লেখা শেষ হওয়ার পর আমি একটা ওখানে একটা হেডলাইন দিয়ে, যেমন এরকম হেডলাইন দিচ্ছি, এখানে একটা হেডলাইন দিব FAQ বা ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন দিয়ে দিব। এখন এখানে আমি একটা 5টা কোয়েশ্চেন রাখবো, ওইটার নিচে আবার আনসার দিয়ে দিব, তাহলে এটা আমার FAQ হয়ে যাবে। এখন ওটা অনেক সময় র্যাঙ্কিং এ চলে আসে, তো র্যাঙ্কিং এ যখন আসে আমার ওয়েবসাইট আসে কিন্তু আমার হ্যাঁ ব্লগ মানে আর্টিকেলের শেষে, আর্টিকেলের শেষে মানে হচ্ছে ওই টপিকের উপর অনেকের অনেক কোশ্চেন থাকতে পারে। যেমন আপনি ধরেন বিরিয়ানি রান্না করা শিখাইছেন বা একটা আর্টিকেল লিখছেন, এখন ওটা রিলেটেড অনেকের অনেকগুলো কোশ্চেন থাকতে পারে যেগুলো আপনি হয়তো কভার করতে পারেননি, তো ওগুলো আপনি ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনের মধ্যে যদি দিয়ে দেন তাহলে মানুষও ওটা পড়লো। সেকেন্ডলি হচ্ছে অনেকে কিন্তু এফএকিউ থেকেও কিন্তু অনেক কিছু জানার ট্রাই করে, অনেকে কিন্তু দেখবেন ওয়েবসাইটে যায় এত পেঁচাল করে। যেমন আমার যদি হাউ টু স্টার্ট বিজনেস উইথ নো মানি, আমি যদি এখানেই যদি আনসারটা পাই যাই, আমার শুধু শুধু ওয়েবসাইটে যাওয়ার দরকার আছে, তো অনেকে কিন্তু এফএকিউ পড়ে, তো ওই জায়গা থেকে হচ্ছে আমরা এখান থেকে কিন্তু ইয়া পাইতে পারি, ট্রাফিক পেতে পারি। তো যেমন দেখেন আমার ওয়েবসাইটে কিন্তু এখানে কিন্তু কোথাও র্যাঙ্ক হয় না, বাট এফএকিউতে র্যাঙ্ক হয়ে গেছে, ঠিক আছে? তো ওই জায়গা থেকে আপনি ট্রাফিক, আপনি কেউ চাইলে আবার এখান থেকে আপনার ওয়েবসাইটে গিয়েও পড়তে পারেন। তো এটা র্যাঙ্ক, ওইটার র্যাঙ্কিং এ যে আসবে এটা আমি মাস্ট কোনো গ্যারান্টি দিচ্ছি না, কারণ গুগলের উপর কোনো ভরসা নেই। গুগল কারটা কখন র্যাঙ্কে আনে কেউ বলতে পারে না। গুগল এমনও হয় যে আমি 7 মাস কাজ করে বা 7 মাস একটা ওয়েবসাইটে এসিও করে আমি নাম্বার 1 র্যাঙ্কিং আসি, গুগল এক ঝটকায় কিন্তু ওটা একেবারে 7 নাম্বার র্যাঙ্ক, 7 নাম্বারে নিয়ে যায়। এরকম অনেক হয়েছে, এরকম আমরা দেখে আসছি, কারণ গুগল কখন কি করে এটা গুগল অ্যালগরিদম এখনো পর্যন্ত কেউ ধরতে পারেনি ঠিক মতো, এবং কেউ ধরতে ধরতে পারে ওরাও ওরকম ভাবে ওটা অ্যালগরিদমটাকে ইয়া করে না। তো আপনারটা র্যাঙ্কিংও আসবে আবার র্যাঙ্কিং থেকে নিচেও চলে আসে, ঠিক আছে? তো ওটা বলতে পারতেছি না যে আপনার এফএকিউ র্যাঙ্কিং আসবে কিনা, কিন্তু তারপর আমরা দিয়ে রাখতে পারি, অপরচুনিটি যেহেতু আছে দিয়ে রাখতে পারি, ওটা প্রবলেম নেই। তার পরবর্তীতে ওয়েবসাইটে আমাদের আরো কিছু বিষয় আছে। আমি যদি এখানে একটা ওয়েবসাইট লিখে সার্চ করি, আমি সার্চ করছিলাম না বারা বিজনেস, দেখেন আমি যখন এই ওয়েবসাইটের নামটা লিখে সার্চ করছি ওয়েবসাইটের র্যাঙ্কিং আসে, রাইট? এটা হচ্ছে ওয়েবসাইটের টাইটেল, এটা হচ্ছে ওয়েবসাইটের মেটা ডেসক্রিপশন। এখন আপনি আপনার ওয়েবসাইটের কিন্তু মেটা ডেসক্রিপশন দিতে হবে। আমরা যে ওয়েবসাইটে বানাইছি এই ওয়েবসাইটে মেটা ডেসক্রিপশন দিতে হবে। এবং মেটা ডেসক্রিপশন কেন লাগে? কারণ হচ্ছে মেটা ডেসক্রিপশনে কিন্তু আপনার কিওয়ার্ড থাকবে এবং এটা কিন্তু র্যাঙ্কিং আসবে, এবং এটাও কিন্তু অনেকে পড়ে, আপনার সম্পর্কে জানার জন্য এটা অনেকে পড়ে। তা আপনি এটা দিতে হবে, কিভাবে দিবেন? আপনার ইয়াতে চলে আসবেন, ওয়েবসাইটের ইয়াতে চলে আসবেন, ব্লগারে, যেখানে আমি আমার ওয়েবসাইটটা বানাইছি, এখানে আসলাম। আসার পরে এখন এখান থেকে আমি চলে যাব সেটিংসে, সেটিংস থেকে আসার পরে এখানে আমার টাইটেল, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন, পাচ্ছি? ডেসক্রিপশনের মধ্যে প্রেস করেন, এখন দেখেন আমার কিন্তু ডেসক্রিপশন খালি। তাহলে কিন্তু আমার কিন্তু এখানে কিন্তু এসইও করার জন্য কিন্তু ডেসক্রিপশনটা লাগবে। এখন আমি আমার যে ফুড বিডি, যে তাহলে আমার ফুড নিয়ে আমার একটা ডেসক্রিপশন লাগবে, তাহলে এখানে আমি আরো ফুড নিয়ে কয়েকটা ওয়েবসাইট আগে সার্চ করি যে ওরা ডেসক্রিপশনটা কিরকম দিচ্ছে।
আমি এখানে জোম্যাটো Indian restaurant, find the best restaurant, cafe and bars in India on Zomato. দেখছেন, ওর নামটা কিন্তু এখানে কিন্তু রাখছে মেটা ডিসক্রিপশনে, ঠিক আছে? এবং ও তারপর ভিউ মেনুস, ফটো, রেটিং অ্যান্ড ইউজার রিভিউ ফর টপ রেস্টুরেন্ট ইন ইন্ডিয়া, ও 2 লাইনের ভিতরে কিন্তু ওকে ডিসক্রাইব করে ফেলছে, ঠিক আছে? এটা ইনভেস্টররাও কিন্তু এই জিনিসটা দেখে, আপনি যদি 1 লাইনে আপনার বিজনেসকে ডিসক্রাইব করতে না পারেন তাহলে আপনি 100 লাইনেও বলতে পারবেন না। এটা একটা সাইকোলজিক্যাল বিষয় থাকে। তাহলে জোম্যাটোরটা বুঝলাম। আমি আরেকটা ওয়েবসাইট দেখি, সুইগি, নাম শুনছেন রেগুলার? এটা হচ্ছে ইন্ডিয়ান স্টার্টআপ। ফাইন্ড কনভেন্সেস অ্যাট ইউর, দেখেন এও কিন্তু এর নাম রাখছে, রাইট? তাহলে আমরা একটা আইডিয়া পাচ্ছি যে আমাদের মেটা ডিসক্রিপশনে কিন্তু আমাদের না, আমাদের ওয়েবসাইটের নামটা অ্যাটলিস্ট একবার থাকতে হবে, ঠিক আছে? তারপর আরও কয়েকটা ওয়েবসাইট আছে, যেমন 7 days, 7 days না, ফুড পান্ডা, ফুডপান্ডা র্যাঙ্কিং আসছে, ফুডপান্ডা বাংলাদেশ, অর্ডার ফ্রম রেস্টুরেন্ট, এটা তো ওরা ওদের মতো করে কিন্তু ডিসক্রিপশন দিচ্ছে। এখন আমি আমার মতো করে ডিসক্রিপশন দিব। সো আমার ফুড বিডি এটা যেহেতু একটা যেমন ওয়েবসাইট, তাহলে আমি এখান থেকে দিতে পারি কি দেওয়া যেতে পারে, আমি এখান থেকে দিতে পারি find জোম্যাটোটা সুন্দর ছিল, find the best restaurant cafe করি, find the best restaurant, cafe and bars in Bangladesh, Desh, all update and news on ফুড বিল। এটা যেহেতু আমাদের রেস্টুরেন্ট না, আমাদের যেহেতু এটা একটা নলেজেবল একটা ওয়েবসাইট বানাচ্ছি, এটার নামে তো কোনো রেস্টুরেন্ট আমাদের নাই, আমরা শুধুমাত্র ফুড নিয়ে বিভিন্ন আর্টিকেল লিখবো বা বিভিন্ন আপডেট শেয়ার করবো। সো এই জন্য আমি দিলাম ফাইন্ড দি বেস্ট রেস্টুরেন্ট, ক্যাফে অ্যান্ড বার্স ইন বাংলাদেশ, অল আপডেট অ্যান্ড নিউজ এখান থেকে পাবেন, ঠিক আছে? সো এখানে ফুড বিডি, FOOD, ওকে, view menus, photos, rating and user review for top restaurant in Bangladesh. ওকে, এবার যদি খেয়াল করেন আমি আমার কিন্তু 500 ওয়ার্ড বলছে, আমি 167 ওয়ার্ডের মধ্যে কিন্তু লিখে ফেলছি, এবং এটার মধ্যে কিন্তু আমি আমার ওয়েবসাইটের নামও রাখছি এবং যা যা বলার এই 1 লাইনের ভিতরে বলে দিচ্ছি। এখন আপনি বলতে পারেন যে আমি আরো লিখতে তো পারবো, 500 ওয়ার্ড লিখতে পারবো, কিন্তু লিখবো না কেন বলেন তো? আমি কিন্তু এর বেশি লিখতে পারবো কিন্তু লিখবো না কেন? দেখেন, যদি লিখি তাহলে কিন্তু এরকম যে ইয়েগুলো শো করতেছে না, এখানে কিন্তু আরো অনেকগুলো লেখা আছে, কেমনে বুঝছি বলেন তো? এই যে ডট ডট দেওয়া আছে এটার জন্য। কিন্তু আমি যদি এখন যদি 500 ওয়ার্ডের বেশি লিখি তাহলে কিন্তু হাইড হয়ে যাবে, ঠিক আছে? এখানে যদি আমি আরো বেশি লিখি তাহলে এগুলো হাইড হবে, তো হাইড হলে মানে বিষয়টা কিন্তু দেখতে একটু অমানানসই লাগবে। তো এই জন্য আমি ট্রাই করবো যে আমি এতটুকুর ভিতরে যাতে আমার ইউজারকে একটা ইনফরমেশন দিয়ে দিতে পারি। এটা দেওয়ার পরে এখন আমি জাস্ট এখান থেকে সেভের মধ্যে প্রেস চলে আসছে। ওকে, রিফ্রেশ করেন, দেখেন তাহলে আমাদের টাইটেল হয়ে গেছে, ডিসক্রিপশন হয়ে গেছে, ব্লগ ল্যাঙ্গুয়েজ এটাই থাকবে। অ্যাডাল্ট কন্টেন্টের মধ্যে এখান থেকে কিছু দেওয়ার দরকার নেই। তার পরবর্তীতে হচ্ছে প্রাইভেসিটা থাকবে, পাবলিশিং এর মধ্যে ব্লগ অ্যাড্রেস এটা থাকবে, কাস্টম ডোমেইন তো বললাম কিভাবে করতে হবে। তারপরে এখান থেকে আরো কিছু বিষয় আছে, কমেন্ট ইনভাইটেড থাকবে, কমেন্ট মডারেটর, কমেন্ট ফ্রম মেসেজ, টাইম জোন, তারপর হচ্ছে মেটা ট্যাগ। মেটা ট্যাগটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট।
আমি বলি মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, মেটা ট্যাগ, এই তিনটা জিনিস রাখবে। এখন মেটা ট্যাগের মধ্যে আমি কি দিব, এটার মধ্যে আগে এনেবল করতে হবে। এনেবল করার মতো সার্চ দিলাম, সার্চ সার্চ ডেসক্রিপশন। এখন এখান থেকে হচ্ছে আমরা মেটা ট্যাগটা আগে একটু আপনাকে দেখাই। মেটা ট্যাগকে কোনো ব্লগার মেটা ট্যাগ, মেটা ট্যাগটা দেখতে পেলে হচ্ছে এরকম একটা কোড থাকবে, HTML কোড থাকে। এখন এটা জেনারেট করতে হয়, ওটা আমরা যেভাবে ইয়াতে জেনারেট করছি, এখানে দেখায় কোনো ভালো ইমেজ পাচ্ছি না। আচ্ছা, এটা আমি জেনারেট করে দেখাই, যেভাবে আমরা অ্যাবাউট মি এগুলো জেনারেট করছি না, মেটা ট্যাগও এভাবে জেনারেট করতে হয়। এবং এই তিনটে কিন্তু ইম্পর্টেন্ট, মেটা ট্যাগ, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, তিনটা লাগবে। সো আমি এখন মেটা ট্যাগ জেনারেটর এটা সার্চ করলাম, ফার্স্টে এটা আমি দেখি, এই ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পর আমাকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করবে, কোশ্চেনগুলো আগে একটা আনসার দিতে হবে। সাইটের নেম বলতে হবে, সাইটের নেম ফুডবিডি, ফুডবিডি দিলাম। সাইটের ডিসক্রিপশনটা আমরা এখন যেটা দিছি, হ্যাঁ এই ডিসক্রিপশনটা দিয়ে দিব, কপি করলাম এখান থেকে। এই ওয়েবসাইটটা এসইও অপটিমার, এটা একটু মনে রাখবেন। ডিসক্রিপশনের মধ্যে সাইটের এটা পেস্ট করলাম, পেস্ট করার পর দেন এখান থেকে সাইট রিলেটেড কিছু কিওয়ার্ড দিব। সো কিওয়ার্ড বলতে আমি এখানে ফুড ব্লগ এরকম ইনফরমেশন কিছু দিলাম। তারপর হচ্ছে রোবটস ইন্ডেক্স অন ওয়েবসাইট, এটা এখান থেকে এগুলো আর কিছু ধরা দরকার নেই। এখান থেকে এটা প্রাইমারি ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে। অপশনাল মেটা ট্যাগ, এগুলোর মধ্যে কিছু দেওয়া দরকার নেই, জাস্ট এখান থেকে মেটা ট্যাগ জেনারেট মেটা ট্যাগস এটার মধ্যে প্রেস করেন, চলে আসে। এখন এখানে জাস্ট এটার মধ্যে এটা পুরোটাকে কপি করেন, কপি এখান থেকে এভাবে রাইট বাটন প্রেস করে করতে হবে, আবার এখানে কপি টু ক্লিপবোর্ড এটার মধ্যে প্রেস করতে হবে। করলাম, করার পর এখন আমি আমার ওয়েবসাইটে চলে যাব, যেখান থেকে মেটা ট্যাগ দেখছিলাম। এখান থেকে আসার পর এখন এখান থেকে মেটা সার্চ ডেসক্রিপশন এটার মধ্যে প্রেস করলাম, এখানের মধ্যে এসে কন্ট্রোল ভি, ওকে সেভের মধ্যে প্রেস করেন। কি বলছে, ওকে সেটিং আপডেট দেওয়া হয়েছে। এভাবে করে নিজে মেটা ট্যাগটা দিয়ে দিবেন। মেটা ট্যাগের এখন কাজ কি, বা মেটা ট্যাগ কিভাবে কাজ করে যদি খেয়াল করেন, এখান থেকে মেটা ট্যাগের মধ্যে টাইটেল, কন্টেন্টের মধ্যে ফুডবিডি নামটা লেখা থাকবে, ডিসক্রিপশনের মধ্যে এই ডিসক্রিপশনটা লেখা থাকবে। এটা হচ্ছে মেইনলি ও এটা ব্যাকএন্ডে কাজ করে, এটা ফ্রন্ট এন্ডে কেউ দেখে না। ঠিক আছে, আমরা যেমন এখন কোনো একটা ওয়েবসাইট লিখে সার্চ করলে যেমন আমরা এখান থেকে দেখতে পারি, টাইটেল দেখতে পারি, ডিসক্রিপশন দেখতে পারি, কিন্তু মেটা ট্যাগ কোথাও দেখছেন এখনো পর্যন্ত? মেটা ট্যাগ দেখা যায় না, কিন্তু মেটা ট্যাগ ব্যাকএন্ডে থাকে। তো ওয়েবসাইট, হ্যাঁ এটার রুল মানে এটা কাজ, এটাই তো বললাম যে এটা আপনার ব্যাকএন্ডে বিভিন্ন ট্যাগ রিলেটেড কাজ করে। যেমন আপনার এই নামটা এখানে, এটা ব্যাকএন্ডে কাজ করবে, ডিসক্রিপশন এটা ব্যাকএন্ডে কাজ করবে, এটা এসইওর জন্য লাগে। ঠিক আছে, তো এসইওর জন্য লাগে, আমি তো এসইওর ক্লাসই করাচ্ছি, এসইওর জন্য লাগে। তারপর হচ্ছে এখানে হচ্ছে অ্যারোর অ্যান্ড রিডাইরেক্টস, কাস্টম 404, কাস্টম 404 এর মধ্যে যদি প্রেস করেন, এখানে মেইনলি হচ্ছে 404 কাকে বলে আগে এটা বুঝেন। 404 অ্যারোর, এখানে আমি যদি এখন দেখাই 404 অ্যারো, আমি ছবি দেখাই, ইমেজ দেখাই, এটা হচ্ছে 404 অ্যারো। কখনো এরকমটা শো করে, কখনো এরকমটা শো করে। এটার কাজটা হলো মেইনলি আপনি একটা আর্টিকেল লিখছেন, সেই আর্টিকেল থেকে গুগলে র্যাঙ্ক হয়ে গেছে, বাট সেই আর্টিকেলটা এখন কারেন্টলি আপনি প্রাইভেট করে দিয়েছেন, না হয় ডিলিট করে দিয়েছেন, যে কোনো একটা। এখন যদি কেউ যদি ওই পেজে যদি যায়, তাহলে ওই পেজে ওকে কি দেখাবে, কিছু তো নাই। তো ওকে মেইনলি হচ্ছে 404 অ্যারোটা দেখাবে। ঠিক আছে, পেজ এখানে কি লেখা থাকে, পেজটার মধ্যে লেখা থাকে মেইনলি পেজ নট ফাউন্ড,
ঠিক আছে? মেইলে হচ্ছে আপনাকে এরকম একটা পপআপ দেখাবে, যেটার মধ্যে হচ্ছে মেইলে আপনাকে বলবে যে আপনার এই পেজটা কি এখন কারেন্টলি অ্যাভেলেবল নাই। এখন এটাও কিন্তু জেনারেট করতে হয়। এটা জেনারেট করার জন্য যান, ওগুলো যান 404 404 জেনারেটর। এখানে আপনি আপনার যে ইয়াটা থাকবে, এখন কাস্টমলি তো আমি কোনোটা দিচ্ছি না, এখান থেকে যে পেজটা আপনি চাচ্ছেন যে আপনার রিডাইরেক্ট করুন বা এখান থেকে আপনি সরাই দিতে চাচ্ছেন, সেই আর্টিকেলটা এখান থেকে সিলেক্ট করে কপি করে জাস্ট বসাই দিবেন, দেখবেন এটা 404 এরর শো করবে। এটা টেকনিক্যাল বিষয়টা আমি একটু পরে যাচ্ছি। এখানে এখানে অনেকগুলো এরর থাকে, তাহলে এটা আমাদের শেষ। এখানে আমি আরো বলবো কাস্টম রিডাইরেক্ট কিভাবে করে। রিডাইরেক্ট মানে হচ্ছে যদি ওই পেজটা যদি নাই থাকে, এখন আমার কথা বুঝবেন বিষয়টা, আমার আর্টিকেলে যদি মানুষ আসে, এখন পেজের মধ্যে কিছু নাই, মানুষটা যদি চলে যায় তাহলে আমারই ক্ষতি। মানুষটা আসছিল বাট সে একটা ব্যাড এক্সপিরিয়েন্স নিয়ে ব্যাক চলে গেছে। তো ওই জায়গা থেকে আমরা করতে পারি তাকে রিডাইরেক্ট করতে পারি, অর্থাৎ ওই লিঙ্কের মধ্যে ক্লিক করে সে ওই পেজে না গিয়ে আরেকটা পেজে চলে যাবে। তাহলে অ্যাটলিস্ট তাকে আমি আরেকটা পেজে নিয়ে গেলেও তার একটা ব্যাড এক্সপিরিয়েন্স হলো, তাকে আমি ধরে রাখতে পারবো। এখন যদি সে যদি কিছু নাই দেখে তাহলে তো একেবারে চলে যাবে। ঠিক আছে? ওই জন্য আমরা এখান থেকে কাস্টম রিডাইরেক্টের মধ্যে ইয়া করে আমরা অ্যাড করে দিতে পারি যে আমরা কোন জিনিসটা এখান থেকে ইয়া করতে আছে। যেমন কাস্টম রিডাইরেক্ট অ্যাড, এটার মধ্যে আপনি এখন ফ্রম, এখন কারেন্টলি কোন পেজটার মধ্যে যাবে এবং কোন পেজটার মধ্যে আপনি নিয়ে যাবে রিডাইরেক্ট করবে, এটা আমরা এখান থেকে দিয়ে দিব। সো ধরেন আমার একটা আর্টিকেল, এখন তো কোনো আর্টিকেল নেই সেই জন্য দেখাচ্ছেন, আপনি আপনার যে আর্টিকেলটা 404 এরর দেখাচ্ছে বা ইয়া হচ্ছে শো হচ্ছে না, সেই আর্টিকেলের লিঙ্কটা জাস্ট এখানে পেস্ট করবেন এবং আরেকটা যে আর্টিকেলে রিডাইরেক্ট করতে আছে সেই আর্টিকেলটা এখানে পেস্ট করবেন। তাহলে জাস্ট এখান থেকে ওকের মধ্যে প্রেস করলে ওই লিঙ্কের যেটার মধ্যে আপনি ইয়ে আছে ওটার মধ্যে কেউ ক্লিক করলে আপনাকে এই লিঙ্কটার মধ্যে নিয়ে যাবে। বুঝতে পারছি? করতে পারবেন এটা? হ্যাঁ, করতে পারবেন এটা? বুঝতে পারছে বিষয়টা? ওকে ওরা আর দেখাবে না, ওকে আর পেজটা দেখাবে 404টা ব্যাক এন্ডে থাকবে, বাট ওকে ফ্রন্ট এন্ডে দেখাবে না, ওকে ডাইরেক্ট রিডাইরেক্ট করে দেবে আরেকটা। এভাবে করতে পারেন। ক্যান্সেল করলাম। তারপর এখানে হচ্ছে মেইনলি মনিটাইজেশন, যদি অ্যাড যখন ইয়া করবো তখন। এখন হচ্ছে গুগল সার্চ কনসোল এবং গুগল অ্যানালিটিক্স, এই দুইটা কিন্তু আমাদের এসইওর জন্য খুব বেশি কাজে লাগে। তার পূর্বে আমি আরো কিছু বলি। এখানে ব্যাকআপ কন্টেন্ট অপশন পাবেন। যদি কোনো সময় যদি ওয়েবসাইট যদি আপডেট করতে হয়, আমি ওয়েবসাইটের বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। ওয়েবসাইট যদি কোনো সময় যদি আপডেট করতে হয়, তখন আপডেট করার আগে কন্টেন্টগুলোকে ব্যাকআপ নিয়ে ফেলবেন। কন্টেন্টগুলো যা যা ওয়েবসাইটে আর্টিকেল বা যা যা বিষয় ছিল এগুলো ব্যাকআপ নিয়ে ফেলবেন। তাহলে আপনার তখন ওয়েবসাইটটা, কারণ ওয়েবসাইট যখন আপডেট করা হয় তখন কিন্তু অনেক কিছু ডিলিট হয়ে যায়। ঠিক আছে? সেক্ষেত্রে ব্যাকআপ কন্টেন্ট একটা অপশন পাবেন, ক্লিক করেন। ক্লিক করার পর ডাউনলোডের মধ্যে প্রেস করতে বলবে, ডাউনলোডের মধ্যে প্রেস করবেন, আপনার একটা জিপ ফাইল ওপেন হয়ে যাবে। যেমন আমি করে দেখাই, ডাউনলোডের মধ্যে প্রেস করলাম, দেখেন ওপেন হয়েছে, এক্সএমএল ফাইল ওপেন হয়েছে। এটা পরবর্তীতে এখান থেকে এসে ইম্পোর্ট কন্টেন্ট আছে না, এটার মধ্যে প্রেস করলে নতুন যখন ওয়েবসাইট আপডেট হয়ে যাবে, এখন আমি এটা ব্যাকআপ তো নিই না, ওয়েবসাইট যখন আপডেট হয়ে যাবে যদি আমি ইম্পোর্ট করতে চাই, জাস্ট ইম্পোর্ট কন্টেন্টের মধ্যে প্রেস করবেন, ইম্পোর্টের মধ্যে প্রেস করবেন। এখন আপনাকে বলবে কোন লোকেশনে আছে, আমার ডাউনলোডের মধ্যে আছে, এটা আছে, ক্লিক করেন, ওপেন করেন, ইম্পোর্ট অটোমেটিক হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারছি? এভাবে করে যে কোনো কিছু কন্টেন্ট ওয়েবসাইটে ব্যাকআপ রাখবেন, ইম্পোর্ট করে ফেলবেন। আর ব্যাকআপ একটা সবসময় রাখার ট্রাই করবেন। তার পরবর্তীতে হচ্ছে আপনি আপনার প্রোফাইল, যেমন আপনি যে এখানে আর্টিকেল দিচ্ছেন, আপনার ওয়েবসাইটে যাই, এখানে অথর শো করে, যেমন এটা আমার আর্টিকেল ছিল, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে অথর শো করে, আপনারটা তো মনে পড়ছে না সম্ভব, আমি দেখাই, এটা আপনারটাতে দেখাচ্ছে না, আমি আরেকটা ওয়েবসাইটে গিয়ে দেখালে ভালো হবে। এখানে দেখাচ্ছে না,
এখানে যেমন দেখাচ্ছে এই আর্টিকেলতে এই ক্যাটাগরি লিখছে কে, উনি লিখছে, কত তারিখ লিখছে এটা। এখন ওনার নামটা আসছে কেন? তারপর আমি আরেকটা দেখাই, এটাতে আর ক্লিয়ার হচ্ছে না, আরেকটা দেখাই। হ্যাঁ, সম্ভবত দেখাচ্ছে না। আচ্ছা, এটা মেইলে হচ্ছে অথরটা মেইলে হচ্ছে কে লিখছে, ইয়াটা কে লিখতেছে। এখন আপনি আপনার প্রোফাইলটা এখান থেকে দেখতে পারবেন। যেমন আপনি আপনার ওয়েবসাইটে যখন গেছিলাম, এখান থেকে মেইল হচ্ছে আপনার প্রোফাইল দেখেন। এখানে আমি প্রোফাইল দেখছি না, আপনার লোগো দেখছি, নাম দেখছি। ভিউ প্রোফাইলের মধ্যে ক্লিক করলে আপনার সম্পর্কে আমি এখান থেকে বুঝতে পারতেছি, রাইট? তো ওইটাও মেইনলি হচ্ছে এখান থেকে আপডেট করতে পারবেন। আমি ব্যাকএন্ডে যাই, যেমন আমি আমার প্রোফাইলটা যদি দেখতে চাই, এখান থেকে ভিউ প্রোফাইলের মধ্যে ক্লিক করে এখান থেকে দেখতে পারবো যে আমার নাম হচ্ছে এটা, পিকচারটা এখনো কিছু দিইনি, তো এটা। আমরা যদি এডিট করতে চাই, জাস্ট এখানে এডিট প্রোফাইলের মধ্যে প্রেস করেন এবং এখান থেকে আপনার এডিট প্রোফাইলের মধ্যে এখান থেকে ইয়া দিতে পারবেন, জিমেলটা চেঞ্জ করতে পারবেন, ডিসপ্লে নামটা চেঞ্জ করতে পারবেন, আপনার ছবি দিতে চাইলে এখান থেকে ছবি দিতে পারবেন, তারপর আদার্স এখানে জেন্ডার দিতে পারবেন, তারপর আর কোনো কিছু থাকলে এখান থেকে এগুলো সিটি লোকেশন এগুলো চালিয়ে দিতে পারেন। ইন্টারেস্ট ফেভারিট এগুলো এত কিছু প্রয়োজন পড়ে না, তারপর চালিয়ে দিতে পারেন। তারপর লাস্টে দিয়ে সেভ প্রোফাইলের মধ্যে ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, পারবেন? ওকে। এর পরবর্তীতে আরেকটা যেটা বিষয়, এখন মেইন বিষয়টা আমাদের হচ্ছে, এখানে তো আমরা স্ট্যাটিকের মধ্যে গেলে কিন্তু ইনফরমেশন তো দেখতে পারতেছি, বাট এগুলো কিন্তু আমাদের জন্য মানে যথেষ্ট না, আমাদের আরো লাগবে। এবং এসইও কে মেজার করার জন্য আরো মানে ডেটা আমাদের লাগবে, যে আমার ওয়েবসাইটটি কিরকম পারফর্ম করছে। সেটার জন্য প্রত্যেকটা ওয়েবসাইট, যখনই নতুন কোনো ওয়েবসাইট বানানো হয়, দুইটা ইয়ার সাথে, প্ল্যাটফর্মের সাথে কানেকশন করা হয়। একটা হচ্ছে গুগল সার্চ কনসোল, আর একটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স। গুগল অ্যানালিটিক্সটা যে এত কাজের, এবং এটা পুরোটা একটা আলাদা একটা ইয়া। এটা গুগল অ্যানালিটিক্স আপনি অল ইন অল ডেটা দেখতে পারবেন, লাইভ ডেটা দেখতে পারবেন, অল ইন অল ডেটা দেখতে পারবেন, কোন কান্ট্রি থেকে আসছে, কিভাবে আসছে, কোন পেজ পড়ছে, কোন পেজে কতবার দেখছে, সমস্ত কিছু ইনফরমেশন দেখতে পারবেন। গুগল সার্চ কনসোল আছে। এখন ওটা দেখার জন্য কিন্তু আগে প্রোফাইল ক্রিয়েট করতে হয়, সেকেন্ডলি হচ্ছে আমাদেরকে সেটা আবার আমাদের ওয়েবসাইটের সাথে কানেকশন করতে হয়। এখন হচ্ছে আপনারা তো আছে দুইজন আছেন, প্র্যাকটিস অনেকদিন ধরে করানো হয়নি, প্র্যাকটিস করবেন, এখানে প্র্যাকটিস করবেন। তাহলে আমাকে একটু আপনাকে যে যে জিনিসগুলো এখন দেখালাম সেগুলো একটু আগে আপডেট করেন, মেটা ট্যাগ জেনারেট করেন, ডেসক্রিপশন লেখেন ওয়েবসাইটে। আপনার তো ব্যাকএন্ড আছে এখানে অ্যাক্সেস না, ওয়াইফাই কানেকশন আছে আপনাদের, তো ওটা আমাকে একটু আপডেট করে দেন। ডেসক্রিপশন আপডেট করে দেন, মেটা ট্যাগ আপডেট করে দেন, তার পরবর্তীতে হচ্ছে আরো যা যা দেখালাম এগুলো আপডেট করে, এগুলো করে আমাকে একটু দেখান।